গরমের দিনে একটু ছুটি কাটাতে পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং। দার্জিলিং সিরিজের বেশ অনেক কটাই ভিডিও আমরা আপলোড করেছি এই চ্যানেলে। তবে একটা দিন রেখেছিলাম পায়ে হেঁটে দার্জিলিং ঘুরবো বলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পায়ে হেঁটে দার্জিলিংকে কীভাবে এক্সপ্লোর করলাম, কোথায় আমরা বাঙালি রেস্টুরেন্টে খাবার খেলাম, আর কিভাবে ঘুরতে ঘুরতে দার্জিলিংয়ের একটা সস্তা মার্কেটের সন্ধান পেলাম, এই সব কিছুই তুলে ধরবো আপনাদের সামনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আমাদের পায়ে পায়ে দার্জিলিংয়ের গল্প। সকাল সকাল আমরা মল রোড পৌঁছে গেছি। আজ একটু বেশ সানি ওয়েদার আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। দার্জিলিংয়ের স্টিম ইঞ্জিন। ক্যাভেন্টার্সে খাবারের দাম মধ্যবিত্তের নাগালেই রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদেরই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে এলাম। এই জায়গাটি থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এরপর হোটেল থেকে বেরিয়ে হাঁটা দিলাম দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। আমাদের হোটেলের লোকেশন গোয়েঙ্কা রোড, তো এখান থেকে পায়ে হেঁটে দার্জিলিং খুবই কাছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটলেই দার্জিলিং স্টেশন পৌঁছে যাওয়া যায়। দার্জিলিং রেলওয়ে স্টেশন শুধু একটা স্টেশন নয়, এটা পাহাড়ের ইতিহাসের অংশ। 1881 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চালু হবার পর এই স্টেশন ব্রিটিশ আমলে দার্জিলিংকে ভারতের সাথে যুক্ত করে। ছোট্ট টয় ট্রেন আজও পাহাড়ের সৌন্দর্য আর ঐতিহ্যের প্রতীক। ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই দার্জিলিং স্টেশন শুধু জায়গা নয়, এটা ইতিহাস, সংস্কৃতি আর নস্টালজিক এক জীবন্ত স্মৃতি। দার্জিলিংয়ের স্টেশন থেকে 2 রকমের জয় রাইড হয়, একটা স্টিম ইঞ্জিন এবং একটা ডিজেল ইঞ্জিন। স্টিম ইঞ্জিনের খরচ পড়বে জনপ্রতি 1,500 টাকা এবং ডিজেল ইঞ্জিনের খরচ পড়বে জনপ্রতি 1,000 টাকা। তবে এটা আগে থেকেই বুক করতে হবে আইআরসিটিসির ওয়েবসাইটে, তারপরে আপনারা এই সুবিধাটা নিতে পারেন। সকালের ব্রেকফাস্টের জন্য ক্যাভেন্টার্সের লাইন দেখুন। আমরা ভাবছিলাম ঢুকবো, লাইন দেখে আর সম্ভব হবে বলে মনে হয় না। সকাল সকাল আমরা মল রোড পৌঁছে গেছি। আজকে একটু বেশ সানি ওয়েদার আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। কালকের থেকে ওয়েদারটা অনেকটা বেটার। কাল তো পুরো মেঘে আচ্ছন্ন ছিল এই জায়গাটা। মলটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এইদিকে যে একটা দেখা যাচ্ছে রাস্তা, এটা মহাকাল মার্কেট এবং মহাকাল মন্দিরের দিকে যাচ্ছে। আর ওই দিকে যে রাস্তাটা আছে ওটা হচ্ছে চৌরাস্তা মার্কেট বলতে পারো। আর এখানে একটা বেশ ফাঁকা জায়গা, ছবি তোলা যাবে। ওখানে একটা বেশ সেলফি পয়েন্ট আছে, বসার অনেক জায়গা আছে। এখানে কোনো অনুষ্ঠান হয় এই জায়গাটাতে। আর এই 4 ধার দিয়ে বিভিন্ন রকমের দোকান রয়েছে। এই যে আমরা এখানে 2টো রাস্তা চলে যাচ্ছে, একটা এই দিক দিয়ে, এখান দিয়েও নিচে নামা যায়। আর আমরা যেটা এলাম, যেটা মেন রাস্তা মলে ঢোকার, সেটা হচ্ছে এই দিক দিয়ে, এইদিকে রাস্তাটা। আর এইখানে একটা রাস্তা চলে যাচ্ছে এইদিকে, বেশ খাড়াই আছে রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি দেখতে পাবেন। এখানেই উনি মারা গিয়েছিলেন। এই রাস্তা ধরে নেমে গেলেই ওনার একটা মিউজিয়ামও রয়েছে। এদিকে যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, ওইখান দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু ওয়েদার তো একদমই ভালো নয়। তাই যারা এই সময় আসছো দেখতে পাওয়ার কথা, কিন্তু ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না। এই দিকটা পুরোপুরি মেঘে ঢেকে গেছে। এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দির। তার আগেই এখানটা একটা মহাকাল মার্কেট হয়। এখন সকাল, মনে হচ্ছে খোলা নেই। এই জায়গাগুলো অনেক কিছু জিনিস বিক্রি হয়। মহাকাল মন্দির বেশ কিছুটা চড়াই আছে, আমরা ওখানেই যাবো।
আমরা মহাকাল মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করার আগে এখানে জুতো রাখার জায়গা রয়েছে, আর এই যে সামনেটা দিয়ে আমরা উপরে যাব, অনেকটাই উঠতে হবে এখনো, তারপর মহাকাল মন্দির পৌঁছাবো। একটু উঠেই সামনেই রয়েছে একটি হনুমান মন্দির, আমরা ওখানে দর্শন করব, তারপর মহাকাল মন্দির যাব। এদিকটা মহাকাল মন্দির। বলো জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। জয় মহাকাল। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের বিখ্যাত মহাকাল মন্দিরে, যেটা শুধু একটা মন্দির নয়, এটা একটা ইতিহাস এবং ধর্মীয় সম্প্রীতির প্রতীক। 1765 সালে লামা দোরজে রিংজিং একটি বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করেছিলেন, যেই মঠটির নাম ছিল দোরজেলিং। তবে অনেকের মতে এই দোরজেলিং নাম থেকেই দার্জিলিং নামের উৎপত্তি। পরে গোর্খা আক্রমণের ফলে এই মঠটি ধ্বংস হয়ে যায় এবং শিব মন্দির হিসাবে পরিচিতি পায়। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আজও এই স্থানে বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা একসঙ্গে এসে প্রার্থনা করেন। এখানে চারিদিকে শুনতে পাবেন ঘন্টার শব্দ, পেয়ার ফ্ল্যাগ আর পাহাড়ের শান্ত পরিবেশ, সব মিলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। মহাকাল মন্দিরের সাথে সাথে এখানে রয়েছে বেশ কিছু ছোট বড় মন্দির, আর দেখলাম ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের একটি ছোট্ট নিদর্শন। এই দার্জিলিংয়ের মহাকাল মন্দিরটি আপনারা মিস করবেন না, এটা কোনো পয়েন্ট ট্যুরের মধ্যেও পড়ে না, আপনাকে মলে এসেই আরেকটু হেঁটে এটা দেখে নিতে হবে। আমরা মলে আছি, মলে এই যে চৌরাস্তা মার্কেট, এই সোজাসুজি যদি চলে যাই ভানুভবন পৌঁছে যাব, আর ওইখান থেকে আরেকটু গেলেই জুটা পড়বে। তো এরকম হেঁটে হেঁটেও দার্জিলিংয়ের সাইট সিন, ছোটোখাটো সাইট সিনগুলো করে নেওয়া যায়। ওই যে ভানুভবন সামনে, আর ওই রাস্তাতেই জু পড়বে, নিচে দিকে নেমে বেশ খানিকটা যেতে হবে। আর এইখান দিয়ে বসার অনেক জায়গা আছে, এখানটা পুরো বাইরের চারদিকের ল্যান্ডস্কেপটা দেখা যাবে। এখানে যে মার্কেটটা ছিল সেটা ভানুভবনের কাছে শিফট করে দেওয়া হয়েছে, ওখানে সেটা লেখা আছে। এটা ভানুভবন, আর ঠিক এর পাশেই রয়েছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। চার্চটা দেখতে খুব সুন্দর। দার্জিলিংয়ের চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আমরা হেঁটে চলেছি দার্জিলিং জুয়ের পথে। আর 2 মিনিটের হাঁটা পথ, বেশ অনেকটাই হাঁটলাম, তবে রাস্তাটা ডাউন, সেজন্য অতটা অসুবিধে হয়নি। মেন রোড দিয়ে গেলে এতটা সময় লাগতো না। এটা পার্কিং জুয়ের, আমার পার্কিং এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটুখানি হবে ওই এই মোড়টার পরেই জু দেখতে পাচ্ছি এখান থেকে। পৌঁছে গেলাম পদ্মায়া নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। পাশে রয়েছে টিকিট কাউন্টার, দেখি কত করে টিকিট আছে। 110 টাকা করে টিকিট নিয়েছে, দুজনে 220 টাকা। আর মোবাইল ফোনের জন্য কোনো রকম চার্জ নেই, তবে ডিএসএলআর ক্যামেরা বা অন্যান্য ক্যামেরার জন্য 10 টাকা করে চার্জ আছে। জুতে প্রথমে একটা পথ নির্দেশক আছে, কোন দিকটা আপনি দেখবেন। আসলে অনেক বড় জু, প্রচুর সময় লাগবে। এখানে সব থেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে রেড পান্ডা, যেটা আর কোনো চিড়িয়াখানায় দেখা যায় না। সেটা ডান দিকে পড়বে, অ্যাকোরিয়ামও ডান দিকে, টাইগার, HMI সব বাঁ দিকে পড়বে। চলুন আগে রেড পান্ডার আগে দেখি। রেড পান্ডার লাইফ সার্কেল সম্পর্কে বলা আছে।
রেড পান্ডা সম্পর্কে কিছু ইনফরমেশন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। গাছে কি বসে আছে? লিক পান্ডা রেড পান্ডা? রেড পান্ডা কি করছে ওখানে বসে বসে? খাচ্ছে। খাচ্ছে? কি খাচ্ছে বলো তো? কি খাচ্ছে? পাতা খাচ্ছে। পাতা। হ্যাঁ। এটা কাকাতুয়া। কি কাকাতুয়া। কাকাতুয়া? কাকাতুয়ার কি মাথায় মুটি। মাথায় ছুটি? দেখতে পেয়েছো মাথায় ছুটি? এই দিকটা কভার করলাম। এবারে যাবো ওই চিতাবাঘ, HMI বা ওয়াইল্ড যে অ্যানিমালগুলো আছে সেগুলোর দিকে। আমরা তিনজন জুতে ঘুরতে ঘুরতে একটু বসে পড়েছি, তো তিনজনই চোখে চশমা নিয়ে নিয়েছি। প্রচুর রোদ আছে এখানে, বাইরের দিকটা পুরোপুরি মেঘলা। হরিণ। হরিণ। এটা বার্কিং ডিয়ার। মাউন্টেন ইনস্টিটিউট, মাউন্টেনে কিভাবে চড়তে হয় তার এখানে লেসন দেওয়া হয়। বিভিন্ন অ্যাক্টিভিটিসও রয়েছে, জিপ লাইনিং। HMI এর মধ্যেও অনেক কিছু দেখার রয়েছে। সামনেই রয়েছে জওহর হল, উপরে রয়েছে মিউজিয়াম, এছাড়াও এখানে একটা ইনডোর রক ক্লাইম্বিং হল রয়েছে, যেখানে আপনারা চাইলে পাহাড়ের ওঠার একটা ছোট্ট অভিজ্ঞতা নিতে পারেন। উপরে একটা মিউজিয়াম রয়েছে। এটা শর্টকাট, চলো শর্টকাট দিয়ে যাই। এটা হচ্ছে মিউজিয়াম, তার বাড়িটা করে এত সুন্দরভাবে ডেকোরেট করা আছে। ভিতরে মিউজিয়ামটা রয়েছে, এখানে রয়েছে একটা সেলফি পয়েন্ট। দোতলা আছে মিউজিয়ামটা, দোতলা। ভিতরে ঢুকি। এই 110 টাকা টিকিটের মধ্যে কিন্তু সমস্ত কিছু ইনক্লুডেড আছে। মিউজিয়ামের ভিতরে ক্যামেরা বা মোবাইল ফটোগ্রাফি তো অ্যালাউ নেই, তো ভিতরে বন্ধই রাখতে হয়েছে। তো ভিতরে যেটা আছে এভারেস্ট নিয়ে যাবতীয় তথ্য রয়েছে। যারা ক্লাইম্বিং করেন আর কি, যারা এভারেস্ট জয় করেছেন বা মাউন্টেনে ক্লাইম্ব করেন, তার জন্য কী কী জিনিসপত্র দরকার হয় সেই সমস্ত কিছু এখানে রাখা আছে। আর পুরো হিমালয়ের রেঞ্জটাকে একটা মডেলের মাধ্যমে দেখানো হয়েছে, কীভাবে কোন নদী কোথা দিয়ে আসছে সেগুলো দেখানো হয়েছে, প্রতিটা পিকের হাইট কত সেগুলো এখানে দেখানো হয়েছে। বেশ ভালো লাগবে, যারা ক্লাইম্বিংয়ের দিকে যাদের ইন্টারেস্ট আছে তারা তো এটা অনেকক্ষণ সময় নেবে আশা করছি। ইনস্টিটিউটটি জওহরলাল নেহরু স্থাপন করেছিলেন, তো ওনারও কিছু স্মৃতি, ছবি বা কিছু মুহূর্ত এখানে ফ্রেমবন্দি করা রয়েছে। বিভিন্ন রকম পাথর হিমালয়ে যে পাওয়া যায়, সেই পাথরগুলোর নাম সমেত এখানে ডিটেলস দেওয়া আছে। HMI থেকে বেরিয়ে পৌঁছে গেলাম স্নো লেপার্ডসের কাছে। এখানে কিছু স্নো লেপার্ডস শুয়ে আছে, বেশ শান্ত, কিন্তু ঠিক এর পরেরটাতেই একটা লেপার্ড বেশ ঘোরাঘুরি করছে। 11:30 সময় এখানে প্রবেশ করেছিলাম, এখন ওই 1টা বাজে, ওই 1.5 ঘন্টা টাইম লেগেছে। কিন্তু আমার মেয়ের মন ভরেনি, কারণ সিংহ ছিল না এখানে। আমরা হেঁটে হেঁটে নিচে নামছি। এটা একটা লোকাল রোড, এখান থেকে লোকাল ট্যাক্সি পাওয়া যাবে। দার্জিলিংয়ের জু থেকে বেরিয়ে লোকাল গাড়ি করে আমরা চলে এলাম দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে। এখান থেকে বিভিন্ন জায়গার লোকাল গাড়ি আপনারা পেয়ে যাবেন, এখানে খরচা অনেক কম হয়।
রাস্তা চলে যাচ্ছে মলে। ঘুরতে ঘুরতে মধ্যাহ্নভোজের সময় হয়ে গেছে, তাই এখন আমরা চলে যাব মহাকাল রেস্টুরেন্টে। এখানে খুব সুন্দর বাঙালি থালি পাওয়া যায় এবং যার খরচ মোটামুটি 200 থেকে 250-র মধ্যে। এখানে খাবারের টেস্ট দারুণ এবং অনেক রকমের পদ দিয়ে সাজিয়ে খাবারটা পরিবেশন করা হয়। এখানে সব রকমের থালি পাওয়া যায়, ভেজ মিল থেকে শুরু করে ডিম, চিকেন, মাটন, যার মূল্য 170 টাকা থেকে 270-এর মধ্যে। রেস্টুরেন্টটা ঠিক কোথায় অবস্থিত সেটা আমি একটু পরে আপনাদের জানাচ্ছি। তো খাওয়ার পরে আমরা আর হোটেলে এখন ফিরবো না, কারণ আমাদের হোটেল বেশ নিচে, তো আর একবার আমাদের উঠতে হবে। সেজন্যই ভাবলাম এই বিকাল টাইমটা মলে বসে কাটাবো। সুন্দর একটা রোদ ঝলমলে বিকাল, অনেকজনই এসেছেন এই বিকালটা এনজয় করতে, আমরাও তার মধ্যে একজন। এই তো গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালাও। এই যে এইদিকে সামনে দেখো, সামনে দেখো, সামনে দেখো। এই তো আমরা আছি, কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি না না। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। অনেকক্ষণ ধরে এই মেলে ঘোরাঘুরি করেন, ওয়াশরুমের প্রয়োজন হয়, তো সেই ওয়াশরুমটা রয়েছে চৌরাস্তা মার্কেটের একদম সামনেই। ক্যাভেন্টাসটা ফাঁকা দেখে ঢুকে পড়লাম। ক্যাভেন্টাসে বসে আছি, এখন তো বিকাল 5টা, এখন তো ব্রেকফাস্ট করা যাবে, সকালে প্রচুর। এখানে খাবারের দাম কিন্তু খুব একটা বেশি নয়, মধ্যবিত্তের নাগালেই রয়েছে, তবে সিট ক্যাপাসিটি খুবই কম। রুফটপে রয়েছে 5টা থেকে 6টা টেবিল, আর রেস্টুরেন্ট এরিয়াতেও ওই 5টা থেকে 6টা টেবিল। যাই হোক, ইচ্ছা ছিল সেটা পূরণ করলাম, তবে আর কিছু অর্ডার দিইনি, শুধুমাত্র দার্জিলিং টি নেবো আজকে। এখানে যেটা সিস্টেম, দার্জিলিং টি নিয়েছি দুটো, তো ওরা চাটা দিয়ে গেছে, এখানে দুটো কাপ দিয়েছে, একটা চিনির জায়গা দিয়ে গেছে, আর এই যে এটা দিয়ে আমরা 30 সেকেন্ড রাখতে বলেছে, 30 সেকেন্ড পর এটা দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসবে। এই দার্জিলিং টিটার দাম ছিল 90 টাকা পার জিএসটি, তো 2 কাপের জন্য 180 টাকা প্লাস 5% জিএসটি। এখানে যে বেস্ট ব্রেকফাস্টের যে ডিশটা রয়েছে হট প্ল্যাটার, ওটার দাম রয়েছে 460 টাকা এবং এটা শেয়ার করে খাওয়া যায়। না মল থেকে নেমে এলে ওই দিকটা ক্লক টাওয়ার, এখানে একটা রাস্তা চলে যাচ্ছে, এদিকে সোজা গেলে মহাকাল রেস্টুরেন্ট, রাস্তাটা নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে লোয়ার বাজার, লোয়ার মার্কেট। এখানে জিনিসপত্রের দাম একটু কম। মল মার্কেটের দুদিকের দোকানের যা জিনিসের দাম আর এই যে মার্কেটটা দেখছি এখানে যা জিনিসের দাম বিস্তর ফারাক। তবে এখানে ম্যাক্সিমামই ফিক্সড প্রাইস হিসাবে বিক্রি হচ্ছে, তবে তার মূল্যটাও কিন্তু
ঠিকঠাক। সামনে দেখা যাচ্ছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এই যে রোডটা উপর দিকে উঠে যাচ্ছে এটা হচ্ছে মল রোড। এবার আমরা দেখব দার্জিলিংয়ের মল রোডের আলো ঝলমলে রূপ। কত মানুষজন ঠিক এই সময়টাতেই ভিড় করেছে এই মল রোডে। বাঁদিকে হচ্ছে সেই গ্লিনারি। গ্লিনারির সামনে ছবি তোলার ভিড় দেখুন। তবে উপরের মল এরিয়াটা অতটা আলোকিত নয়, তবে বেশ অনেক লোকের সমাগম হয়েছে, সবাই চারদিকে বসে রয়েছে, আর বিভিন্ন রকমের স্ট্রিট ফুড এখানে বিক্রি হচ্ছে। এই ম্যাল চত্বরে অনেক ড্রাইভার আপনাদের জিজ্ঞাসা করবে পরের দিনের সাইট সিনের জন্য। আপনারা যদি চান ইনাদের থেকেও কথা বলে বুক করে নিতে পারেন। তবে দার্জিলিং ক্লক টাওয়ারের কাছে অনেক ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে, ওখান থেকেও বুক করতে পারেন। দার্জিলিংয়ে এসে এই দোকান থেকে মুড়ি কিনতে পারবেন। আমরা মল রোডে বসে আছি, লেমন টি অর্ডার করেছি, দেখা যাক কেমন খেতে। একদম যেখানে মল আছে পাশেই টি বিক্রি হচ্ছে, ওখান থেকে নিয়েছি। ভালোই খেতে। কেমন লাগছে? দারুণ লাগছে, টেস্টটা বেশ ভালো। এই হলো আজকে আমাদের পায়ে পায়ে দার্জিলিং ঘোরার গল্প। দার্জিলিং সিরিজের সমস্ত ভিডিওর প্লেলিস্টটা আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।